দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। আজকে আমরা শুরুই করব কিছু আত্মসমালোচনার কথা বলে। এই দেশটার যে নানা রকমের সমস্যা আছে সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই সমস্যাগুলো মোকাবেলা আমরা কে কিভাবে করছি সেটা নিয়ে আসলে আমাদের নিজেদেরকে কিছু প্রশ্ন করা উচিত। যেই সমস্যাগুলোর সমাধান হয়তোবা আমাদের হাতের নাগালে নয়, আমরা সেগুলো নিয়ে অনেক কথা বলি। কথার ঝড় তুফান তৈরি করে ফেলি। কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো যদি আমরা সমাধান না করতে পারি, তাহলে দু পা এগোলে প্রতিবারই আমাদের ৩ পা পিছিয়ে পড়তে হবে। মজার ব্যাপার কি জানেন? এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমি আপনি মিলে ঠিকই করতে পারি। আমি রাজীব হাসান চৌধুরী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। এমনই একটা সমস্যা, যে সমস্যাটার কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু হয়তোবা আমরা আমলে নিচ্ছি না। আমরা শুরুতেই ঘুরে আসব নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন থেকে। যখন ফিরে আসব আমাদের সাথে থাকবেন একজন অতিথি, যার সাথে আমরা কথা বলবো এই সমস্যা এবং সমাধানটি নিয়ে। ঘুরে আসছি নারায়ণগঞ্জ থেকে। আমিনা আক্তার মিতু, বাড়ি নারায়ণগঞ্জের কলাবাগ গ্রামে। গত জানুয়ারিতে চাকরিজীবী বাবা হঠাৎ এসে জানালেন তার বিয়ে। তারপর মিতুকে নিয়ে তার মা গেলেন বাল্যবিবাহের জন্য জন্মসনদ বদলাতে। আর সেখানেই তথ্য সেবা কেন্দ্রের পরিচালক ধরিয়ে দেন তাদের ভুল উদ্যোগটি। আমার নাম আমিনা আক্তার মিতু, আমি ৭ম শ্রেণীতে পড়ি। আমরা ৫ ভাই বোন, ৩ বোন ২ ভাই। আমি মেজো। আমি আর কিছু ক্লাস পড়ে তারপর বাসায় সবাইকে পড়াবো, এটাই আমার স্বপ্ন। আর আমি আমার বাবা মাকে অনেক খুব ভালোবাসি। প্রতি বছর প্রায় ১,৭০,০০০ কিশোরীর বিয়ে হয় ১৫ বছর বয়স হওয়ার আগেই। এই হিসেবে বাংলাদেশে ৬৬% নারীর বিয়ে হয় কিশোরী বয়সে। আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সী পুরুষ ও ১৮ বছরের কম বয়সী নারীর মধ্যে বিয়ে হলেই তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। ইউনিসেফ বাল্যবিবাহকে শিশুর মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। চলতি বছরে ইউএনএফপি এর প্রতিবেদন অনুযায়ী সারা পৃথিবীতে বছরে ৭০,০০০ কিশোরী মারা যায় গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায়। বাংলাদেশে এই সংখ্যা ২,০০০। পরিসংখ্যানে দেখা গেছে এশিয়ার মধ্যে কিশোরী গর্ভধারণের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। এছাড়া আইসিডিডিআরবি এবং প্ল্যান বাংলাদেশের যৌথ জরিপের মতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করা ২৬% নারীর বিয়ে হয়ে থাকে ১৮ বছরের আগে। নিরক্ষর নারীদের বেলায় এই সংখ্যা ৮৬%। আইনজ্ঞরা জানান, বাল্যবিবাহ রোধে দেশে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ নামক আইন আছে। এই আইন ভঙ্গে বিবাহকারীর ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাল্যবিবাহ একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলবো। আমাদের সাথে সেটে উপস্থিত আছেন শিপা হাফিজা আপা। নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন এবং যিনি বিশ্বাস করেন যে বাল্যবিবাহ হচ্ছে আমাদের উন্নয়নের পথে একটি প্রধান বাধা। শিপা আপা, আমরা জানতে চাই এবং আরও বেশি জানাতে চাই যে এই ঘটনাটা যেটা দেখলাম, এটি বাংলাদেশে খুব কমন একটি ঘটনা, তাই তো? জি। এটাকে আপনার মানে এটার ভয়ঙ্কর দিকগুলো আসলে কি কি? শুরুতে বলি, একটি মেয়ের যদি ১৮ বছরের আগে আর ছেলের যদি ২১ বছরের আগে বিয়ে হয়, তাহলে সেই বিয়েটাকে আমরা বলি বাল্যবিবাহ কিংবা বাল্যবিয়ে। জি। সে যে কোনো একজনেরই যদি ওই বয়সের নিচে হয়, সেটাই বাল্যবিয়ে। বাল্যবিবাহ আমাদের সমাজে একটি ভয়ঙ্কর বিষয় এবং এটা একটা অপরাধ, কিন্তু অষ্টে পৃষ্ঠে আমরা বাধা পড়ে আছি বাল্যবিয়ের। জি। কিভাবে? বাংলাদেশের জনমিতি জরিপে দেখা গেছে যে বাংলাদেশের ৬৬% মেয়েদের বিয়ে হয় ১৮ বছরের আগে। আচ্ছা। তার মাঝে আবার ১২ থেকে ১৫ বছরে অধিকাংশ মেয়েদের বিয়ে হয়, এই ৬৬%। আর বাচ্চার জন্ম ২০%-এর বাচ্চার জন্মই হয় তখন তারা ১৫ বছর বয়স। আচ্ছা। তো যে মেয়েটির ১৫ বছর বয়সে একটি সন্তানের জন্ম দেয়, সেই সন্তানটা রুগ্ন হয় এবং মৃত্যু আশঙ্কা অনেক বেশি থাকে সাধারণভাবে প্রাপ্তবয়স্ক একটি মেয়ের চাইতে। আবার এটাও দেখা যাচ্ছে যে এরা যে বাচ্চাটার জন্ম দেয়, সেই বাচ্চাদের অর্ধেকই, প্রায় ৫০-এর কাছাকাছি, ৪৫ বললে হয়, যে বাচ্চাগুলো হচ্ছে দুর্বল, যে বাচ্চাগুলো হচ্ছে ওজন নাই জি। এবং আকৃতিটা ওদের খর্বাকৃতি হয়। ভাবতে চেষ্টা করেন, এই দেশের আমাদের সন্তানেরা অর্ধেক সন্তানই আসছে যারা এরকম খর্বাকৃতি, যাদের পুষ্টি নাই এবং তাদের
সত্যিকার অর্থে বাঁচার জীবনের বেঁচে থাকার যে সম্ভাবনা সেটাও খুব ক্ষীণ। জি সেই জায়গায় বাল্যবিবাহ কিন্তু ইম্প্যাক্টটা রাখছে। জি কাজেই বাল্যবিবাহ একটি অপরাধ এবং এটি একটি মানবতারও অপরাধ, এবং এই বিষয়টির প্রতি আমরা এখনো সচেতন হতে পারিনি। আচ্ছা আমরা ভাবছি, আমাদের বাবা মারা ভাবেন যে আমার দারিদ্র্য আছে, আমরা অধিকাংশই দরিদ্র, কাজেই বাল্য বিয়েটা যদি আমি দিয়ে দিই তাড়াতাড়ি মেয়েটির, তাহলে সে ভালো থাকবে, খাবার পরবার পাবে, আমি যেটা দিতে পারছি না। কিন্তু দেখেন, সেই মেয়েটি হয়তো 4-5 বছর পর আবার সেই স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে ওই গরিব দরিদ্র বাবা মার কাছেই পড়ে, তখন তার সাথে আরও 3-4টা বাচ্চার সাথে। জি দারিদ্র্য কি কমলো? কোনো উপায়ই নেই কমার। আরেকটি বিষয় আমরা ভাবি যে একটি বিশেষ কারণ হচ্ছে যে মেয়েটি বড় হয়ে যাচ্ছে, শেয়ানা হয়ে যাচ্ছে, লোকের চোখে পড়বে, কি না কি হয়। জি তো ওকে বাঁচাবার জন্য, ওর নিরাপত্তার কথা চিন্তা করে তার গার্জিয়ানেরা তাকে ওরকমই ছোট বয়সে বিয়ে দেন। আমি আরেকটা জিনিস পড়ছিলাম আপা, সেটা হচ্ছে যে যৌতুকের সাথেও এর একটি সম্পর্ক আছে, যে এরকম একটি গ্রামে গঞ্জে একটা ইয়ে থাকে যে মেয়ের যখন বয়স হয়ে যায় তাকে বিয়ে দিতে গেলে বেশি যৌতুক দিতে হয়। জি, একদম সত্য। তো এটা এটাই আমরা আরেকটি দেখেছি, অপরাধকে তাহলে কি বলবো, মানে একটি অপরাধ আরেকটি অপরাধকে তখন সাপোর্ট সামনে করছে। নিয়ে আসছে। জি, এখন এই যে মেয়েটিকে আমি বিয়ে দিলাম, কারণ ওর নিরাপত্তা থাকবে না, ওর সতীত্ব থাকবে না, হয়তো বা কেউ একটা খারাপ কথা বলবে, জি তাইলে ও লজ্জিত হবে, আমি বিয়ে দেই ভালোর জন্যে। কিন্তু দেখেন, আমাদের দেশে যে স্বামীর হাতে যে স্ত্রী মারা যায়, খুন হয়, তার 70%-এরও বেশি হচ্ছে যাদের বাল্যবিবাহের। 18 বছরের আগে বিয়ে হয়। জি আমি আরেকটি তথ্য পড়ছিলাম, সেটি হচ্ছে যে 2% বাংলাদেশের জনসংখ্যার 2% মেয়েদের বিয়ে হয় 11 বছরের নিচে। এটা তো অপরাধ না, এটা তো মহা অপরাধ পর্যায়ে পড়া উচিত আসলে। একটি শিশুকে আমরা বিয়ে দিচ্ছি, আবার আমরা এক্সপেক্ট করিও কিন্তু বাচ্চা নেবে, না নিলে ওর উপর অনেক অত্যাচার। জি তখন সে বাচ্চা হয় এবং সে তো জানে না, বাচ্চা জি হওয়া না হওয়া সে নিজেই বোঝেই তো না। বাচ্চা, সে একটা কিভাবে জানবে? বাচ্চা যখন বাচ্চা জন্ম দেয়, অবি মানে খুবই স্বাভাবিক ওই বাচ্চাটিও একদম দুর্বল, অপুষ্ট। মায়ের জন্য সে যেমন একটি ভয়ঙ্কর বিষয়, জি কারণ ওই মা তো মা না, আসলে একটা ছোট বাচ্চা। হুম ওর নিজের বেঁচে থাকাই এখানে কঠিন। আমাদের দেশের এই যে নারীদের জরায়ুর পথে ক্যান্সার, এই যে ফিস্টুলা, তারপরে রক্তক্ষরণ, জন্ম পরেই যে রক্তক্ষরণ, যে মৃত্যুগুলো, এদের সংখ্যাই অনেক বেশি। জি তারপরে এই মা যে কথাটা বলছেন যে ও যখন বিয়ে হয় তাকে এক্সপেক্ট করি শ্বশুর বাড়ি থেকে, হুম সমাজ থেকে, ও একটা নারীর মতন সব করবে, ঘর সংসার দেখভাল করবে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু ও তো কিছু শিখে আসেনি। হুম ও তো স্কুলে যাওয়া, পড়াশোনা করা, আরও বন্ধুদের সাথে মিলেমিশে সমাজের সাথে মেলামেশার সুযোগই পেল না। ও যখন আরেক বাড়িতে যায়, ও মনে করে ওইটা একটা শাস্তির জায়গা, জি ওটা একটা যন্ত্রণার কারখানা। মানে সেখান থেকে আবার তৈরি হয় ডোমেস্টিক ভায়োলেন্স, যেখান Sure, থেকে sure, অত্যাচার sure. এটা যে শুরু হয়। কিছু স্টাডিতে আছে যে মেয়েরা অ্যাটলিস্ট প্রাইমারি পড়াশোনাটা শেষ করেছে, তারা ডোমেস্টিক ভায়োলেন্সটা ভালো হ্যান্ডেল করতে পারে। জি তার অনেক কারণ হতে পারে, অত কারণ স্টাডি হয়নি জি এখনো। না, আমি একটি আমার কাছে একটি তথ্য যেটা আছে সেটা হচ্ছে যারা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে সেরকম মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে বিয়ে হওয়ার যে রেটটা সেটা অনেক কম, কিন্তু যারা একদমই পড়াশোনা করেনি স্কুলে যায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা মানে 86% বলা হচ্ছে একটি রিপোর্টে, প্ল্যান ইন্টারন্যাশনাল যেটা আছে সেটাতে। সেটাই আপা, একটু ছোট করে আমরা একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে এই যে সচেতনতাটা তৈরি করা, এটার পথে আসলে বাধাটা কোথায়, যে এখনো আমরা কোথায় আটকে আছি? একটু আগে যেটা বলছিলাম, আসলে এই যে বাল্যবিবাহের যে কত ধরনের খারাপ দিক আছে, জি একটা মানুষের জীবনের জন্য এটা একটা ভয়ঙ্কর বিষয়, একটা মানুষের বেড়ে ওঠার জন্য, তার স্বাভাবিক জীবন চালানোর জন্য এটা একটা ভীষণ ক্ষতিকর বিষয়। এই কথাগুলো আসলে যে খুব আমরা বলেছি এখন পর্যন্ত তা নয়। আচ্ছা আমরা অনেক সমস্যা, পুষ্টির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, দারিদ্র্যের সমস্যা যখন বলি, বাল্যবিবাহকে আমরা সবসময় একটা বিষয় ধরে নিয়েছি। আচ্ছা কিন্তু আমরা আমাদের জানা মতো আমরা এখন যা দেখছি যে বাল্যবিয়েটা বন্ধ করতেই হবে, জি এইটা একটা ভয়ঙ্কর অপরাধ, এইটা একটা অত্যন্ত অন্যায়। জি
এই কথা এবং এটা যে আমি আমার মেয়ের প্রতি এত বড় অন্যায় করছি, এই সচেতনতা আমরা এখনো তেমন ভাবে তৈরি করার সুযোগ জি। করে উঠতে পারিনি। জি, আপা আমরা একটা বিরতি থেকে ফিরবো। আমরা বিরতি থেকে যখন ফিরবো তখন আমরা জানাবো আসলে আমরা কি করতে পারি এই বাল্যবিবাহর মতো এরকম একটা ঘৃণ্য অপরাধকে আটকানোর জন্য, এবং আমাদের সাথে তখন কথা বলবেন এই যুদ্ধে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন মানুষ। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতি থেকে। আমরাই বাংলাদেশ, সৌজন্যে রবি। ফিরে আসলাম একটি বিরতি থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আবার রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। আমাদের সাথে এখন উপস্থিত আছেন মানিক মাহমুদ। মানিক মাহমুদ একজন লোকাল ডেভেলপমেন্ট এক্সপার্ট। মানিক ভাই কেমন আছেন? ভালো আছি আজিব ভাই। আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা একটি প্রতিবেদন দেখেছিলাম, একটি ঘটনা দেখেছিলাম নারায়ণগঞ্জের মিতুর জীবনে যা ঘটেছিল। মিতুর বাল্যবিবাহটা হয়ে যেতে পারত, হয়নি। এটি আমাদের জন্য একটি বিশাল সুখবর। এবং যে হয়নি তার পিছনে কাজ করেছে ইউনিয়ন তথ্য এবং সেবা কেন্দ্র বলে একটি প্রতিষ্ঠান, যেটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন মানিক ভাই। মানিক ভাই, আমাদেরকে একটু বলবেন যে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের কাজটা আসলে কি? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, দেখেন এই নামের মধ্যেই এর অর্থটা আছে, যেটি ইউনিয়ন পরিষদে সেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার করে গ্রামের মানুষ, স্থানীয় মানুষ সেখানে তথ্য এবং সেবা পেতে পারে। দেখেন, আপনি যদি 3 বছর আগে তাকান, তখন কিন্তু ইউনিয়ন পরিষদে একটা দুটো সেবার বাইরে আর কোনো সেবা পাওয়া যেত না। আচ্ছা, এই তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে কিন্তু এখন আপনি বাংলাদেশের অন্তত 4516টি ইউনিয়নে আচ্ছা, আপনি সরকারি এবং বেসরকারি 50টার বেশি সেবা পেতে পারেন। আচ্ছা। সেই কি কি সুযোগ, সেবা মানিক ভাই? এটি নানান রকমের। এটি ধরেন, আপনি এখন মোবাইল ব্যাংকিংয়ের অনেক কথা শোনেন। জি, যদি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র না হতো তাহলে কিন্তু এটা এত জনপ্রিয় হইতো না। আচ্ছা, এখানে একজন গ্রামের মহিলা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে মোবাইলে স্কাইপি ব্যবহার করে ঢাকার একজন বড় ডাক্তারের সাথে কিন্তু স্বাস্থ্য পরামর্শ নিতে পারে। আচ্ছা, ওকে। আমরা দর্শকদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যারা শহরে থাকি তাদের এরকম একটা ধারণা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই ফেসবুক, এবং আমরা সেটা ব্যবহার করি হচ্ছে নানা রকমের গল্পগুজব এগুলো করার জন্য। জি। কিন্তু আপনার এই যে ইউনিয়ন তথ্য এবং সেবা কেন্দ্র, সেখানটাতে 4500 ইউনিয়নে প্রায় 9000-এর বেশি উদ্যোক্তা যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ব্যবহার করছে। তাদের একটি ইউআইএসসি ব্লগ বলে একটি কনসেপ্ট ওখানে কাজ জি। করছে। মানিক ভাই, এটা একটু বলুন না। এটা আমি বলবো যে এই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র যে এখনো পর্যন্ত টিকে আছে, ভালো চলছে, সেটার একটা অন্যতম প্রধান শক্তি। কীরকম? এটা যখন শুরু হয় তখন আমরা দেখলাম যে কয়েকটা বড় বড় প্রবলেম। একটা হলো যে এই উদ্যোক্তার যখন তথ্য সেবা কেন্দ্র পরিচালনা করতে গিয়ে তার যে দৈনন্দিন সমস্যাগুলো হবে, একটা সমস্যা হলে তার যখন সুপারভাইজার মানে অ্যাডমিনিস্ট্রেশনের ইওনো সাহেবকে যখন তো জানাতে হবে, গতানুগতিক পদ্ধতিটা হলো যে তাকে চিঠি লিখতে হবে। তা আচ্ছা। আপনি কিন্তু জানেন যে চিঠি লিখে সমাধান বের করা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এটা যদি হয় যে ডিসি সাহেবের কাছে পর্যন্ত তো যেতে হবে, তাহলে তো আপনি বুঝতে পারেন। ঠিক এই রকমের প্রবলেমগুলো যাতে করে উদ্যোক্তা খুব দ্রুত তড়িৎ গতিতে পেতে পারে, তার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করা হলো, যে এনারা অনলাইনে প্রত্যেকটি উদ্যোক্তা দিনের যে কোনো সময়ে যে কোনো প্রবলেম লিখতে পারবে এবং কুইকলি সংশ্লিষ্ট যারা সমাধান দেবেন তারা যাতে সেখানে রেসপন্স করতে পারে। মানে চোখ এড়িয়ে যাওয়ার কোনো কোনো থাকলো সুযোগ না। নাই। এই ব্লগে এখন প্রায় 14,000 মানুষ যুক্ত। আচ্ছা, এখানে উদ্যোক্তা 4516 মানে 9032 জন। এর বাইরে বাংলাদেশের সকল ইউনো, সকল জেলা প্রশাসক, সকল বিভাগীয় কমিশনার এবং 20 জনের অধিক সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রায় 10 জনের মতো বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, এর বাইরেও বেসরকারি যারা সেবা এর সাথে যুক্ত আছে, তারা এই
এই ব্লগের সাথে যুক্ত। এবং তারা এখানে একদম নিয়মিতভাবে লিখছেন এবং লেখা কি আসছে না আসছে জি। সব আপনারা দেখছেন। জি। মানিক ভাই, একটা গল্প আপনি আমাদেরকে বলছিলেন, এটা একটু বাল্যবিবাহ থেকে একটু বাইরের ব্যাপার। সেটি হচ্ছে যে একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি তার স্বাস্থ্যসেবা না পেয়ে তুলকালাম কাণ্ড করে জি ফেলেছিলেন। জি, এটা খুবই মজার। আমি বলবো 2011 সালের নভেম্বর মাসের ঘটনা। কক্সবাজারের মহেশখালীর একটি ইউনিয়ন, একদম রিমোটে, সমুদ্রের ভেতর। সেখানে 72 বছর বয়সী একজন ভদ্রলোক যায়। উনি অত শিক্ষিত নন। গিয়ে উনি জানতেন, টিভির মাধ্যমে প্রচার হয়েছে, এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে প্রচার হয়েছে যে বাংলাদেশের সরকারের সবগুলো উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে মোবাইলে স্বাস্থ্যসেবা পাওয়া যায় 24 ঘন্টায়। তো উনি তথ্যসেবা কেন্দ্রে গিয়ে উদ্যোক্তাকে বলছে যে আমি মোবাইলে ফোন করে স্বাস্থ্যসেবা নেব। তো ফোন করেছে। 4 মিনিট কথা বলার পরে ডাক্তার সাহেব বলছে যে আপনার কথা বুঝতে পাচ্ছি না, আপনি একজন ডাক্তারকে দেখিয়ে তারপরে আমাকে ফোন করেন। এইটা তো এই ভদ্রলোকের একদম পছন্দ হয়নি। উনি বিরক্ত হয়ে ফোন রেখে দিয়ে উদ্যোক্তাকে বলছে যে আমি যদি ডাক্তারই দেখাবো তাহলে আর এখানে টাকা দিয়ে ফোন করতে আসছি কেন, আচ্ছা, আমি এটা কমপ্লেন করতে চাই। ভ্যালিড কথা। তো এখন উদ্যোক্তা তো বেকায়দায় পড়ে গেল যে এখন অভিযোগ করবে কিভাবে, তার কাছে তো কোনো মেকানিজম নাই। হ্যাঁ। তো ও বুদ্ধি করে বলছে যে এটা তো জানি না, তবে আমাদের একটা ব্লগ আছে, আপনার কথা যদি আপনি বলতে চান আমি আপনার হয়ে সেখানে লিখে দিতে পারি। আপনার লেখার সুযোগ নাই, কারণ আপনি তো ওটার মেম্বার না। তো এই ব্লগে লিখলো, সেটা সবার নজরে পড়ে গেল। নজর পড়ে গেল। আচ্ছা। এবং এটা 10 মিনিটের মধ্যেই আমার নজরে আসলো, কক্সবাজারের জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসলো, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নজরে আসলো, এবং 6 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে এখানে 5,500 কমেন্ট, যার 80 ভাগই হলো যে সবাই ওখানে বলা শুরু করলো যে এরকম মোরালেস সমস্যা আমাদেরও হয়েছে, কিন্তু ঘটনাটা এইভাবে আমরা আগে বলি নাই, বলা হয় নাই। মানে এটার ফলশ্রুতিতেই হচ্ছে এখন প্রতিটা ইউআইএসসি তে একটি করে স্টিকার থাকে যেখানে একটা Exactly, এটা 3 দিনের কমপ্লেনের নাম্বার মাথায় এটা দেয়া হয়। ঘটলো। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজে যুক্ত হলেন এবং ওই নাম্বারটাতে কিন্তু এখন কমপ্লেন করলে সাথে সাথে অ্যাকশন হয়। ওই ঘটনার পরে আর যাই হোক, এই জাতীয় ডাক্তার অবহেলা করেছে আর কমপ্লেনটা যায়নি। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে ক্ষমতাটা এখন এরকমই। এরকমই। মানে আমরা যেই প্রসঙ্গে আসলে আমি এই প্রসঙ্গটা আসলে তুললাম, যে কারণে তুললাম, জি সেটা হচ্ছে যে আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলছিলাম আপা। যেই গল্পটা আমরা প্রথমে দেখাচ্ছিলাম, নারায়ণগঞ্জের মিতুর যে ঘটনাটা, ওইটার সমাধান এভাবেই হয়েছিল। আমি যদি ছোট করে গল্পটা বলি, জি, আমি জি, গল্পটা আসলে আরো বড়ভাবে শুনবো, যারা এই গল্পের নেপথ্যের নায়ক তাদের মুখ থেকেই শুনবো। সেটি হচ্ছে যে মিতুর মা এসেছিলেন ইউনিয়ন পরিষদে তার মেয়ের নামে একটি জাল বয়সের সার্টিফিকেট উঠাতে, এবং ওখানকার যিনি উদ্যোক্তা ছিলেন তার সন্দেহ হয়, এবং তারপরে উনি এটা নিয়েও ব্লগে লেখেন। সেইটা নজরে পড়ে হচ্ছে পুরো বাংলাদেশের সকল ইউআইএসসির যারা উদ্যোক্তা তাদের, এবং গড়ে ওঠে একটা বিশাল বড় একটা জি সামাজিক আন্দোলন, আমি যেভাবে করে জিনিসটাকে বলতে চাই। এরকম তো আসলে অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলোও তো নিশ্চয়ই হয়। আপা, আপনি নারী নির্যাতনের কথা বলছিলেন, সেটাও তো আসলে এই একই মডেলের মধ্যে ফেলে দেওয়া যায় না? নিশ্চয়ই ফেলে দেওয়া যায়। জি। এতে হবে কি, একদল বলতে পারে তার কথা, আরেক দল সাহস পাবে, আরে এটাও তো বলা যায়, আর দেখবে যে এর উত্তরও অনেক আছে, অনেক রকমের বুদ্ধি পরামর্শ। আর যখন আমি জানি এটা একা আমার না, আরো 5 জনের, তখন কিন্তু আমি আমার গলাটা বাড়াই। জি। ও এটা তো আমার ব্যক্তিগত সমস্যা না। মেয়েদের বলা হয় কিছু বললেই, আরে এটা শুধু আপনারই হয়, ও দেখবেন না তো আমার তো না, যারা লিখছে সবারই আছে। জি। তাহলে এই ভয়েস না, সেটাই, যেটা কক্সবাজারের ঘটনা যেটা Right. বললেন যে আপনি নারী নির্যাতনের কথা বলেন, আমি কুইকলি একটা এক্সাম্পল দিতে পারি। কুমিল্লার একজন কম বয়সী মেয়ে, সে উদ্যোক্তা, হঠাৎ করে ব্লগে একদিন আসলো যে ও শুক্রবারে একা কাজ করছিল, সচিবর সাথে খারাপ ব্যবহার করেছে। যে ব্যবহার ওই উদ্যোক্তার পছন্দ হয় নাই, ব্লগে লিখেছিল। আচ্ছা। সারা দেশের সকল উদ্যোক্তার মধ্যে এত হইচই পড়েছিল, এত তোলপাড় হয়েছিল, জেলা প্রশাসক ইউনো বাধ্য হয়ে সালিশ করে ওই সচিবকে বহিষ্কার করেছে। আচ্ছা, তার মানে অ্যাকশনও নেওয়া হচ্ছে। নেওয়া হচ্ছে। মানে সেই জন্যই এটা এত কার্যকর। জি। শুধু যদি লিখতো সবাই, জি, লিখছে জি। সো হোয়াট, জি। Right. লিখার সাথে মানে সাথে এই ব্লগটা কিন্তু আমি বলবো যে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক চাপ তৈরি করছে। তাদের এড়াবার কোনো উপায় নাই এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে, যেটা সব থেকে একদম শক্তিশালী। জীবন্ত, অ্যালাইভ এন্ড কিকিং। মানে ব্লগ হয়তো অনেক আছে, জি। কিন্তু এইভাবে যে কাজ করে
এটাই নতুন। আমরা আমাদের এই অনুষ্ঠানটা শুরু থেকে যখন করছিলাম তখন আমরা এরকম উদাহরণ খুঁজছিলাম যে কোন জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসতে পারি, যেগুলা দেখে আসলে যে কেউ হতে পারে, সেটা গ্রামের হতে পারে, শহরের হতে পারে, মফস্বলের কেউ হতে পারে, তারা যেন তাদের নিজস্ব সমস্যাটার সমাধান নিজেরাই খুঁজে বের করতে পারে। কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যেটা হচ্ছে, আমি যদি একটা সমস্যার সমাধান দেই, সেটা কিন্তু দেশে ছড়িয়ে যেতে আসলে বেশি সময় লাগে না। কেউ হয়তো বা ইউআইসি ব্লগ ইউজ করছে, কেউ ফেসবুক ইউজ করছে, কোনো তো বাধা নেই। আমি হয়তো বা আমার প্রফেশনের কাউকে নিয়ে একটি ব্লগ তৈরি করে ফেললাম। আমরা ফিরবো, যখন বিরতি থেকে ফিরবো আমাদের সাথে তখন উপস্থিত থাকবেন সেই নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের উদ্যোক্তা লাবণী, যিনি আসলে এই এত বড় একটা বিপ্লবকে শুরু করেছিলেন। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ, সৌজন্যে রবি। আবার আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আমাদের সাথে উপস্থিত থাকবেন লাবণী। লাবণী আর মোহাম্মদ নেওয়াজ শরীফ, আপনারা দুজন মিলে পরিচালনা করেন হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের উপজেলা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা থেকেই কিন্তু আসলে তৈরি হয় এত বড় একটা আলোড়ন বাল্যবিবাহর বিরুদ্ধে। আপনার মুখ থেকে শুনতে চাই কি হয়েছিল, ঘটনাটা বলুন। ঘটনাটা হয়েছিল যে প্রায় 10 মাস আগে আমিনা আক্তার মিতু, ওর মা ওকে নিয়ে আসে আমার সেন্টারে, বলে যে আমিনার একটি জন্ম নিবন্ধন লাগবে। তখন আমি বললাম যে নিবন্ধন লাগে তো আমার তো একটা এভিডেন্স লাগবে, বয়সের প্রমাণপত্র যেটা, সেটা হতে পারে টিকার কার্ড, হতে পারে স্কুল সার্টিফিকেট, অথবা মেম্বার সিগনেচার সহ একটা সনদ। সেটা বলার পর সে ইতস্তত বোধ করছে যে তার কাছে কোনোটাই নেই, সে আমাকে কোনোটাই দিতে পারছে না। তখন বলল যে মা একটা কথা বলি, আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, 18 বছর করে একটা দিয়ে দাও। আচ্ছা, মা এটা আপনাকে এটা বলল। বলার পর আমি বললাম যে মেয়ের তো 18 বছর হয়েছে, মনে হচ্ছে না। তখন বলল দিয়ে দাও, তোমার যা খরচ টরচ লাগে আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তখন আমি বললাম যে না, আপনার একটা এভিডেন্স আমাকে দেখাতেই হবে। তখন সে বলল যে ঠিক আছে তাহলে আমি আনছি। তো চেয়ারম্যানের কাছে গেল, চেয়ারম্যান তখন বলল যে এটা আমি কিন্তু দিতে পারবো না, আর মেয়ের তো মাত্র দেখা যাচ্ছে যে 15-16 বছর বয়স, এটা আমি কিভাবে স্বাক্ষর করে দিই, এটা পারবো না। তখন মেয়েটার মা আমার কাছে আবার আসলো, সে বললো যে আপনি একটু দেন, একটু করে দেন, যে এটা মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, 5টা ভাই বোনেরা, ও 2 নাম্বারের ভালো ছেলে, দিয়ে দিই বিয়ে। তখন আমি বললাম যে এটা তো বাল্য বিবাহর কাতারে অপরাধ। পড়ছে, এটা তো আমার আসলে এখতিয়ারে নাই যে আমি এটা করে দিব, আর এটা তো আইনত অপরাধ। তখন বললো ঠিক আছে লাগবে না, আমি নিবন্ধন ছাড়াই আমার মেয়েটার বিয়ে দিয়ে দিব। তখন আমি আহ, এক ধরনের অস্থিরতায় আচ্ছন্ন হয়ে গেলাম যে এই মুহূর্তে আমার কি করার আছে, আমার তো আর সামাজিকভাবে অত আহ, নাই যে আমি একটা বিয়ে বন্ধ করে দিব। তখন আমি আমাদের যে ইউআইসির যে ব্লগে একটি পোস্ট লিখলাম আমিনা আক্তার মিতুর এই বিয়েটা নিয়ে, যে এর মা আসছে এরকম লেখার পর ওটা আমাদের স্থানীয় যেই প্রশাসনিক কর্মকর্তাগণ আছেন তাদের নজরে পড়ে, এবং দেখলাম এক সময় আমাদের চেয়ারম্যান এবং ইউনো মিলে আমিনার মাকে ডাকালো, ডেকে বলল যে মেয়ের বয়স দেখা যাচ্ছে 15-16 বছর, আপনি এরকম একটা কাজ করতে যাচ্ছেন, যদি আপনি এই কাজটা করতে যান বা করেন, আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং ভালোভাবে বুঝালো। তখন মেয়ের মা বুঝলো এবং বললো যে ঠিক আছে তাহলে আমি আর এটা করবো না। তো অবশেষে আমি জানতে পারলাম যে আমিনার বিয়ে হচ্ছে না, এবং আমিনা আমার কাছে খুব উচ্ছ্বাস প্রকাশ করছিল যে ও এখন আর পড়াশোনা করতে পারবে, ও ভবিষ্যতে শিক্ষক হতে চায়। এই ছিল কাহিনী। তো অসাধারণ কাহিনী। সেই লাবণী যেই কাজটুকু করেছে সেটি হচ্ছে অসম্ভব এক সাহসিকতার একটি কাজ করেছে, সেটি হচ্ছে যে মানে ও রুখে দাঁড়িয়েছিল এই অন্যায়টার ওর বিরুদ্ধে। বিবেক ওকে ঠিকই তাড়না জি। দিয়েছিল যে কিছু একটা করি, লিস্ট লিখে যান। আর প্রচন্ড বুদ্ধিমত্তার সাথে যে ও কাজটা করেছিল সেটা হচ্ছে যে ব্লগে লিখেছিল, মানে যেখানটাতে যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে রোলটা এখানে প্লে করেছে। মানিক ভাই, এখানে জেলা প্রশাসক সাহেবও বোধহয় এই পোস্টটি দেখেছিলেন। জি, মানে এটার শক্তিশালী দিকটা হলো যে প্রথমে তো ওটা ইউনো দেখে ফেলে, কারণ ইউনোর যেহেতু তার এলাকা, হ্যাঁ, তার টেনশন শুরু হয়ে যায় রাইট, তখন। মানে মানে প্রত্যেকটা জেলায় ইউনো এবং জেলা প্রশাসকের
অফিসে যেহেতু এটা তো আইনগতভাবেই সরকারিভাবেই কি বলা আছে এটা যাতে না হয়, জি কিন্তু এই ব্লগের মধ্য দিয়ে এইভাবে যে সাপোর্টটা তারা পাচ্ছে এটা কিন্তু তাদের জন্য জি নতুন, তারা এটা আঁকড়ে ধরতে চায়। একই সাথে এটা কিন্তু তাদের জন্য কিন্তু একটা চাপও, জি কারণ এটা ঘটনা ঘটার পর দ্রুত যদি সমাধান না হয় তাদের জন্য কিন্তু এটা সাংঘাতিক চাপ। আমরা একটু দেখি জেলা প্রশাসক সাহেব কি জি, বলছেন। জি প্লিজ। জি। আমাদের এখানে 7-8 মাস আগে আমাদের বন্দর উপজেলায় আমেনা বেগম নামে একটি মেয়েকে নিয়ে তার মা এসেছিলেন আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে। যে মেয়েটির বয়স 14 বছর, তো সে বলছিল যে আমাকে একটি 18 বছরের একটা সার্টিফিকেট আমার দরকার, কারণ সাবালিকা না হলে তাকে বিয়ে দিতে পারছে না। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের যে উদ্যোক্তা নেওয়াজ শরীফ, সে যখন দেখলো যে 14 বছরের নাবালিকা মেয়েটিকে নিয়ে আসছে এবং সেখানে 18 বছরের একটা সার্টিফিকেট তারা চাচ্ছে, জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকে, তখনই সে সেটা আমাদের যে বন্দর উপজেলা ইউনোকে সে ইনফর্ম করেছে, সে এটা বলেছে এবং সেখানে জানিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে ইউনো সাহেব তার যে পিতা মাতাকে ডেকে সেটা তাদেরকে বুঝিয়েছে যে না, এটা কিন্তু করা সম্ভব না, এটা কোনোভাবেই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এটা আইন পরিপন্থী, এবং এই বাল্যবিবাহ যদি দেওয়া হয় তাহলে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। তো সেখানে সেটি কিন্তু আমরা নিবারণ করতে পেরেছি। কমিশনার প্রশাসক সাহেব, জেলা প্রশাসক সাহেব, এটাই সবচেয়ে ভালো দিক যে ওনারা খুব পজিটিভলি পুরো ব্যাপারটাকে নিচ্ছেন। অন্যান্য উদ্যোক্তারা যারা দেশের অন্যান্য অঞ্চলে আছে, তাদের রিয়াকশনটা কি ছিল এই পোস্টটা দেখার পরে? খুবই সেটি মজার, কারণ এটি যখন লাবণী পোস্ট করে, একটা তো তার জেলায় ইউনো তো জেলা প্রশাসক মহোদয় তারা দেখলেন, অ্যাকশন নিলেন, তড়িৎ অ্যাকশন। কিন্তু একই সাথে এটা সারা দেশের অন্য উদ্যোক্তারা যারাও লাবণীর মতো হয়তো অন্য আরও ঘটনাগুলো সমাধান করেন, তারা দেখলো, সেখানে তারা মন্তব্য করলো, এক ধরনের চাপ তৈরি করলো, তারা লাবণীকে স্বীকৃতি দিল। ইউনো মহোদয় যখন এটাতে যুক্ত হলেন, জেলা প্রশাসক হলেন, তাদেরকে স্বীকৃতি দিলেন। তার মানে কিন্তু একটা আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে ওঠার জন্যে স্বতঃস্ফূর্তভাবে যে কাজগুলো, সেটা কিন্তু এই ব্লগের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। আপনি অন্য কোনোভাবে এটা করতেই পারতেন না। লাবণীর কেমন লাগছিল তখন অন্যান্যরা যে বিভিন্ন কথা বলছিল? আমি যখন পোস্ট করি তখন ছিলাম অস্থিরতা, এক ধরনের ব্যাপার। আর যখন দেখলাম আমার এত কমেন্ট, মানে এই ব্যাপারটা একটা মীমাংসার মধ্যে চলে কত আসছে, কমেন্ট এসেছিল? অনেক, প্রায় তো আমার জানা মতে প্রায় 1200। হ্যাঁ, একদিনের অনেক মধ্যে। কমেন্ট ছিল। তখন দেখে এক ধরনের ভিতরে যে মানে প্রফুল্ল, যে উচ্ছ্বাস, যে খুব ভালো লাগছিল যে আমার কথাটাকে এভাবে রিয়েক্ট করা হয়েছে, আমার কথার উপর ভিত্তি করে একটা বিয়ে বন্ধ হয়েছে, একটা বাল্যবিবাহ রোধ হয়েছে। একটা না লাবণী, একটা বন্ধ হয়নি, ঠিক অনেক বিবাহ বন্ধ হয়েছে। লাবণী আর নেওয়াজের এই পোস্ট, এটা আসলে কেমন সাড়া ফেলেছিল এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম আরো দুজন উদ্যোক্তার সাথে। আমরা একটু দেখে আসি তারা কি বলছেন। 2012 সাল থেকে যখন অনলাইনে জন্ম নিবন্ধন শুরু হয়, তখন আমরা ওই বয়সটাকে আর বাড়ানো বা কমানো কোনোভাবেই সম্ভব হয় না। যখনই বিয়ে দিতে যায়, একটা ক্লাস 6-এর মেয়ে হোক বা 7-এর মেয়ে হোক বা 8-এর মেয়ে হোক, তারা যখন বয়স কমানো বা বাড়ানোর জন্য আমাদের কাছে সাহায্য নিতে আসে, আমরা তখন একেবারে নাকচ করে দিই। তখন ওরা আর বিয়ে দিতে পারে না। তাই এভাবে 2012 সাল থেকে এখন 13 সাল শেষের দিকে অধিকাংশ বিয়ে, প্রায় 500-এর উপরে আমরা এগুলো মানে প্রতিরোধ করেছি। নিতপুর দিয়ারাপাড়া গ্রামে, এখানে ক্লাস 6-এর এক মেয়ের সঙ্গে এক ছেলের যখন বিয়ে ঠিক হয়, তো ওর বাবা মা আমার এখানে আসে যে বয়সটা একটু বাড়ায় দাও, ক্লাস 6-এ পরে আমরা বিয়ে দিব, ছেলেটা ভালো। তো আমি তাকে বলি যে না, এটা কখনোই সম্ভব না, আমি এটা বাড়াবো না। চলে যাওয়ার পরে বিয়ে ঠিক করে, বিয়ে যখন ঠিক করে তখন আমি সরাসরি ইউনো স্যারকে বলি এবং চেয়ারম্যানকে বলি। তখন ইউনো স্যার পুলিশকে ফোন দিয়ে পুলিশ ফোর্স দিয়ে বিয়েটাকে বন্ধ করে। সারা বাংলাদেশে আমাদের সকল উদ্যোক্তাদের জন্য একটা ব্লগ খোলা আছে। এই ব্লগে আমরা আমাদের সমস্যা, আমাদের সফলতা, এসবগুলো নিয়ে লেখালেখি করি। আমি আমার গ্রামে, আমার বাড়ির পাশে একটা 10 বছরের মেয়ের বিয়ে ঠিক করছি। মেয়ের মারা ঠিক আমি জানি না, বিয়ের দিন তখন আমি মেয়ের মাকে বললাম, চাষি এত অল্প বয়সের মেয়েকে তো বিয়ে দেওয়া ঠিক না। আর আমি যেহেতু তথ্য সেবায় কাজ করি, জন্ম নিবন্ধনটা আমি দিই, আর আমি কখনো বেআইনি এভাবে 18 বছর নিয়েছি কারণ জন্ম নিবন্ধনটা দেই না। তখন তারা বললো যে তাহলে কি করা যায়। আর ক্যামেরাটা আমার হাতে ছিল, এটা আমার কাছে টার্নিং পয়েন্ট ছিল। আমি বললাম আপনারা যদি বিয়ে দেন, এই মুহূর্তে আমি এটা ভিডিও করে এখন আমি ঢাকা পাঠাবো, আমাদের ব্লগে স্যারদের কাছে পাঠাবো এবং ইউনো স্যারের কাছে পাঠাবো। পাঠালে সাথে সাথে কিন্তু আপনাদের পুলিশ ধরে নিয়ে যাবে।
তাই যখনই কোনো ছোট বা কম বয়সী মেয়ের জন্ম নিবন্ধন নিতে আসে আমাদের চেয়ারম্যান আঙ্কেল এবং আমাদের মেম্বাররা বলছে তোমরা কখনো এটা দেবে না, তাই আমি কখনো এটা দিই না। আমার না সিনেমার গল্পের মতো লাগে এগুলো। আমরা এরকম অনেক মুভি দেখি যেগুলোতে এরকম হয় যে কেউ একজন একটা উদ্যোগ নেয় এবং সেটা একদম পুরো দেশব্যাপী একটা আন্দোলন তৈরি হয়ে যায়। এটা আসলে বাস্তবে ঘটছে এবং লাবণীদের কারণেই ঘটছে। আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আসার পর আমরা একটু অ্যাকশনের গল্প বলবো। বাকিরা কিভাবে করে একাত্মতা ঘোষণা করতে পারে, শুধু বাল্যবিবাহ নয়, অন্য যে কোনো সামাজিক ব্যাধির বিরুদ্ধে। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ, সৌজন্যে রবি। বিরতি থেকে ফিরলাম আবার রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। এবার আমরা একদম সরাসরি অ্যাকশনে চলে যাব। আমাদের এই অনুষ্ঠানটা দেখার পরে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানটাতে আসলে সবাই জানতে চায় আমরা কি করতে পারি এবং সবসময় তারা আশা করে যে আমরা কোনো একটা সমাধান দিব। আমরা আসলে সমাধান দেওয়ার কাজটা করতে পারি না, সমাধান লাবণী দা দেয়, সমাধান নেওয়াজরা দেয়, আমরা সেটা সবাইকে জানিয়ে দিতে পারি। এখন এই যে ব্লগ অথবা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো ব্যবহার করে অন্যান্য কি কি সমস্যায় আমরা সাহায্য করতে পারি, আপা যদি কিছু বলেন। আমার তো এটা শুনে মনে হচ্ছে যে আসলে এই যে নতুন প্রজন্ম আসছে, এই যুগটা এই ব্লগের যুগ, এই যুগটা এডুটেনমেন্টের যুগ, সার্ভিস ডেলিভারি আর কতদিন করব আমরা? So, আমরা নেক্সট জেনারেশনের কথাই আসলে বলছি। এখানে যে কোনো রকমের ইস্যু আসতে পারে। আমার মনে হচ্ছিল পারিবারিক আইন, যে আইনের মাধ্যমে বিয়ে হয়, ডিভোর্স হয়, তালাক হয়, এই আইনটা সম্বন্ধে এত কম জানি আমরা। যদি কেউ শুধু বলে আছে এই আইনটা এরকম, এটা কি ঠিক কিনা, কিংবা আমার বাচ্চাকে মারতে ইচ্ছে করে, মারলে কি আসলেও বাচ্চার বুদ্ধি কমে যায়, এটাও আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কি কি বিষয় নিয়ে কলহ দ্বন্দ্ব হয়, আসলে সেটার ক্ষতিকর দিক কি, আরো কত কিছু। যে আমরা যে সন প্রেফারেন্স বলি, ছেলে চাই আমরা, ছেলে চাইলেই কি আসলে, ছেলে পেলে কি আসলে সেটা পাওয়া যায় যা আমরা ভাবছি? দুনিয়া তো বদলে যাচ্ছে, অনেক মানুষ তার অভিজ্ঞতা দিতে পারে, অনেকে এক্সাম্পল দিতে পারে, ইনফরমেশন দিতে পারে। কাজে এটাকে আপনি তো মনে হচ্ছে আমার এটা একটা কি বলে সিসিম বাক্স ওপেন হওয়ার মতন। ইস্যু আসবে, ইস্যু দিলেই মানুষ কথা বলবে, তবে হয়তো একটা মডারেশনের একটা ব্যাপার থাকতে পারে যাতে একটা লাইনে যায় আর কি। মানিক ভাই, আমাদের এরকম একজন আমাদেরকে জানিয়েছিল, আমাদের ফেসবুকে এমনি একটা তথ্য দিয়ে দিয়েছিলেন যে তাদের এলাকায় এরকম জুয়ার আসর বসে এবং কেউ কেউ বলছিল যে তাদের ওখানে মাদকের প্রকোপ খুব বেশি। যেই মডেলে লাবণী এবং নেওয়াজ মিলে বাল্যবিবাহর বিরুদ্ধে কাজ করছে, আপনি একটু বলবেন যে এভাবে করে কিভাবে কাজ করা যায়? মানে এরকম কিন্তু একাধিক উদাহরণ আমরা দেখেছি যেটা সফলভাবে সামাজিক আন্দোলনের মতো হয়ে উঠছে। যেমন চাঁপাইনবাবগঞ্জে আপনি জানেন সেখানে মাদকের খুবই ব্যবহার। সেখানে কিন্তু ওরকম এই উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে প্রথমে তারা মানুষকে বুঝিয়েছে, কেউ কেউ বুঝেছে, কেউ বোঝে নেই। অনেক ইউনো সাহেব আছেন খুব শক্ত করে পদক্ষেপ নিয়ে হ্যান্ডেল করেছেন, অনেকে পারেন নাই। কিন্তু উদ্যোক্তারা দেখলো যে এমনি হয় না, তখন এরকম কেস যখন তারা ব্লগে দেওয়া শুরু করলো, আমরা দেখলাম আশ্চর্য হয়ে যে আগে যে ঘটনা 5 বার গিয়ে অনুরোধ করে এটা সেটা করতে হতো, ব্লগে দেওয়ার একদিনের মাথায় ওই জায়গা থেকে মাদক উদ্ধার শেষ, চম্পট, জুয়ার আসর বসতো আর বসে না। আচ্ছা। এবং আরেকটা কথা আপনাকে বলি যে আপনি জানেন যে স্কাউটস বাংলাদেশে আছে 10 লক্ষ। একটা প্রক্রিয়া চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে, এই 10 লক্ষ ছেলে মেয়ে এই তথ্যসেবা কেন্দ্রের সাথে এক ধরনের যুক্ত হতে যাচ্ছে। তারা শুধু, তাদেরকে বলা হবে আইসিটি অ্যাম্বাসেডর। আচ্ছা। তারা একেবারে গ্রামের মানুষের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানে, তার পরিবারে কিভাবে এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায়, কেবল এই ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের এই ইস্যুই নয়, মাদক, জুয়া, আরও যেগুলো যেগুলো সামাজিক বেঁধেছে, আপা যেমন অনেক কথা বললেন, এগুলো সবগুলো কিন্তু এখান থেকে সম্ভব। লাবণী, আপনাকে এখন কঠিন একটা দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে যে এক লাবণী দিয়ে তো বাংলাদেশের আসলে সব সমস্যার সমাধান হবে না, আমাদের আরও লাবণী তৈরি করতে হবে, আরও নেওয়াজ তৈরি করতে হবে। ভয় কাটাবে কিভাবে করে, আপনি কিভাবে কাটিয়েছিলেন?
আমি শুধু একটা কথাই বলতে চাই যে পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা কম এবং ভালো মানুষের সংখ্যা বেশি। একটা দুর্নীতির বিরুদ্ধে একটু সাহস করে একটু রুখে দাঁড়ালেই দেখবেন যে অনেক সাপোর্ট পাচ্ছেন। যেমন আমি করেছিলাম। আমি যখন আমার সামাজিক যোগাযোগের যে মাধ্যম। প্ল্যাটফর্মে একটা পোস্ট লিখলাম, তখন আমি ভাবিনি যে এটা সাড়াটা আমি এতভাবে পাবো। যখন আমি লিখলাম তখন দেখলাম যে আমার সাথে অনেক মানুষ আছে এবং এই সমস্যাটার সমাধান হয়েছে। তো এইভাবেই একটু রুখে দাঁড়ালেই অনেক সাপোর্ট পাওয়া যাবে, অনেক সমাধান পাওয়া যাবে যেকোনো একটা বিপদের, দুর্নীতির। বাহ! আপা, আমাদের তো আসলে সমস্যার শেষ নাই। কিন্তু সমাধান করার মতো মানুষও কিন্তু কম না। অনেকে কিন্তু এগিয়ে আসছে। এরকম যদি হয়, আপনাদের মতো যারা অর্গানাইজেশন আছেন, তারা কিভাবে করে হেল্পটা করতে পারেন সবাইকে? আমরা যে কাজগুলো এখন করছি সেখানে হচ্ছে একটি হলো যে অ্যাডোলেসেন্ট গার্লস যারা ওই বয়সের যে বাচ্চারা আছে, মেয়েরা আছে, ওদের ক্লাব আছে। আবার ক্লাবের মধ্যে আবার নেটওয়ার্ক আছে। তো ক্লাবের সাথে সম্পর্ক হয়। এখানে এখন পুরুষ ছেলেরাও আছেন। এছাড়া আমরা স্কুলের বাচ্চাদের সাথে কাজ করি, যাতে তারা এটা মূলত সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট পাবলিক প্লেস, রাস্তাঘাটে যে হয়রানি করা হয়, উত্ত্যক্ত করা হয় সেটার বিরুদ্ধে। এবং আমরা দেখেছি যে একবার যদি কেউ সাহস সঞ্চয় করে, জি। আর স্কুলের সাথে আবার তার কমিউনিটিও কিন্তু যুক্ত হয়েছে, আচ্ছা। পুলিশ, আদার লোকাল গভর্নমেন্ট। এই যে কথা লাবণী বলেছে এত সুন্দর, আসলে বেশি ভালো মানুষই আছে এবং একজন যদি করে তার পিছনে অনেক শক্তি তৈরি হয়। জি। তো আমরা দেখেছি এখন যেমন তরুণ সমাজ একটা যদি ইস্যু পায়, যেটা অন্যায়ের ইস্যু, ওরা কিন্তু এগিয়ে আসতেই চায়, ওদের অনেক সাহস, ওরা ভয়টাই কম পায়। কাজে এই তরুণ সমাজকে যুক্ত করে আমরা বহু কাজ করছি এই মাঠে। এদেরকে একসাথে করার জন্য এরকম ব্লগ, এরকম একটা সামাজিক মাধ্যম তৈরি করতে পারলে মনে হয় কাজের গতি অনেক বেড়ে যাবে। জি। মানিক ভাই, একটু ছোট করে বলেন, আপনার তো বিশাল বাহিনী, 4500 ইউনিয়ন পরিষদে এতজন মানুষ। আমি কুইকলি 2টা পয়েন্ট বলবো। একটা হলো এই যে স্কাউটদের কথা উল্লেখ করলাম, তারাও কিন্তু একটা ব্লগ ব্যবহার করছে। আচ্ছা। সেই 10 লক্ষ ছেলেমেয়ের তারা এই ব্লগ ব্যবহার করে নানান রকমের সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, ফলে সেখান থেকে বহু লাবণী, আরও বহু তরুণ বেরিয়ে আসবে আমার বিশ্বাস। এর কিন্তু একটা ইতিবাচক প্রভাব, চাপ তৈরি হয়েছে সরকারের মধ্যে। দেখেন, আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাবলিক সার্ভিস ইনোভেশন বলে ফেসবুকে যে পেজটি তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু একজন কৃষি কর্মকর্তা থেকে শুরু করে সচিব পর্যন্ত যুক্ত। একজন বিভাগীয় কমিশনার কিন্তু বাল্য বিবাহ নিয়ে পোস্ট লিখেছে, সেখানে অন্যান্য জেলা প্রশাসক, ইওনো, সরকারি কর্মকর্তা, মানে ব্যাপকভাবে সেখানে আলোচনা হচ্ছে। এবং একজন পুলিশ অফিসার ওখানে লিখেছেন যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা পেলাম বলে আমি আগে অনেক বাল্যবিবাহ বন্ধ করেছি, কোথাও বলার সুযোগ পাইনি, আমি এই সুযোগ পেলাম। আমি মনে করি এটার অমিত সম্ভাবনা। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে যারা অতিথিরা আসেন তাদেরকে একটু বিপদেও ফেলি। সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের পরে আমরা দর্শকদের কাছে কিন্তু একটা অ্যাপিল করি। সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে এবং সেটার সমাধান যদি আপনারা খুঁজে পান, কিন্তু এটা হয়তো বা জানেন না যে কীভাবে বাস্তবায়ন করা যায়, আমাদের অতিথিদের দায়িত্ব থাকে তাদেরকে ওই সাহস দেয়া এবং তাদেরকে বলা যে হ্যাঁ, আপনার সমাধানটা আমাদের কাছে জানান, আমরা আপনাদের সাহায্য করব। সেটা তো পাওয়া যাবে। নিশ্চয়ই পাওয়া যাবে। উনি তো করবেই, উনার তো অনেক ক্ষমতা। আমি আমিও একটা বলছি, এক্সাম্পল দিতে করবো পারি আমরা। আপনার এই উত্তরে। একটা আলাপ চলছে যে বাংলাদেশের 64 জেলার ডিসি অফিসে যারা ম্যাজিস্ট্রেট আছেন, আপনি মোবাইল কোর্টের কথা জানেন, জি। যে প্রত্যেকটা জেলায় যাতে করে মোবাইল কোর্ট বলে একটা ফেসবুকে পেজ তৈরি করা হয়েছে, কাজ চলছে। নাগরিক যাতে করে এই ইস্যুগুলো ম্যাজিস্ট্রেটের কাছে ফেসবুকের মাধ্যমে আনতে পারে, যেমনটা উত্তরায় মাশরুফ করছে, জি, সেটা কিন্তু শুরু হয়েছে। আমার বিশ্বাস এটা বাংলাদেশের তোলপাড় তৈরি হবে। ধন্যবাদ মানিক ভাই, ধন্যবাদ লাবণী, ধন্যবাদ শিপা আপা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য এবং সবাইকে সাহস দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এবং যাওয়ার সময় আমরা যেভাবে করে সবাইকে কিছু অনুরোধ করে যাই, সবাই আমাদের ফেসবুক পেজে আমাদেরকে লিখে জানান কিছু একটা করতে চাই, কি করব আমরা, কি করবেন সেটা আসলে আপনারাই খুঁজে বের করুন, আমাদেরকে জানান। আপনারা এখন জানেন কিভাবে মানিক ভাই আমাদের সাহায্য করতে পারে, কিভাবে শিপা আপা আমাদের সাহায্য করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধাটাই তো হলো এটা, আমরা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যেতে পারি। আপনারা আপনাদের সমস্যার কথা জানান, সমাধানের কথা জানান, একসময় এভাবে করে দেশটা পাল্টে যাবে। দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।